আচ্ছা, তড়িঘড়ি করে অভয়ার ময়নাতদন্ত কেন হলো? আজকে তোমাদেরকে আরও একটা জিনিস জানাবো। সেই দুই পিজিটির খোঁজ পাওয়া গেছে। এই দুই পিজিটি কে? আর এই দুই পিজিটির সাথে, এই দুই পিজিটির মধ্যে এক পিজিটির সঙ্গে অভয়ার চরমতম অশান্তি হয়েছিল, এবং সেই অশান্তি হওয়ার জেরে পিজিটি কলেজ ছেড়ে দিতেও প্রস্তুত হয়ে গেছিলো, যে অভয়ের সঙ্গে তার এতটাই লড়াই হয়েছিল সে কলেজ ছেড়ে দেবে। যখন থেকে এই অভয়া মৃত্যুকাণ্ড ঘটেছে এবং এত আন্দোলন, এত মিটিং, এত মিছিল, সেই দুই পিজিটির কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। আজকে সিজিও কমপ্লেক্সে সেই দুই পিজিটির তলব হয়েছে, কারণ এখন যখন দেখা গেছে চারিদিকটা একটু থমথমা, একটু শান্ত হয়েছে, তখন এই দুই পিজিটি আবারও কলেজে ফিরেছে। কলেজে ফেরা মাত্রই তলব চলে এসেছে। যখনই কলেজে ঢুকেছে তখনই ওদের ফোন অ্যাক্টিভ পেয়েছে, আর সাথে সাথে ফোন কল গেছে। ওদের ফোন লোকেশন ট্র্যাক করতেই পারছিল না সিবিআই এই কদিন ধরে, তার জন্য চুপচাপ ছিল। সিবিআই তো প্রত্যেকটা তদন্ত মানে তদন্ত করছে, সে ওপর কিছু করতে চাইছে না, চাইছে গভীরে, গর্ত খুঁড়ে যাচ্ছে, একটার পর একটা কাল কেউটোকে, একটার পর একটা বিষধর সাপকে ধরছে, একটার পর একটা। তাহলে সেই দিন আসলে ঘটনাটা কি ঘটেছিল, এই দুই পিজিটির রোল কি, তার আগে জানবো ময়না তদন্তে কত গাফিলতি সবই জানতে পারছি। আর যখন এই মানে এই ক্রিমিনাল বলবো, এখন ক্রিমিনাল কিন্তু অবশ্যই প্রফেসর বা ডক্টর প্রফেসর বা আরজি করের প্রাক্তন প্রফেসর বলতে ইচ্ছা করছে না, এই হচ্ছে ক্রিমিনাল এবং সাইকো টাইপস, এই যে ডাক্তারের খিতাব নিয়ে যিনি বসেছিলেন, এনার দুর্নীতি তো আগেও ধরা পড়েছে। দেখো, ক্রিমিনালকে যদি বড় আসন দেওয়া হয়, ক্রিমিনালকে যদি বড় পদ, মানে একটার পর একটা উপাধি দেওয়া হয়, সে কি তার মর্ম বুঝবে না। সেই দিন কী জেনে ফেলেছিল, কী কুকীর্তি এই প্রফেসর হসপিটালের মধ্যে ছড়িয়ে রেখেছিল, যে কারণে বাধ্য হয়েছিল যে এই মেয়েটি অভয়া সরিয়ে দিতে। কারণ অভয়া অনেক কিছু জেনে ফেলেছিল, আর অভয়া সেটা জেনে শুধু নিজের মধ্যে রাখেনি, এটা কলেজের মধ্যে স্প্রেড হচ্ছিল, আরও 5 জনকে বলছিল। কারণ মেডিসিন গণ্ডগোল, বায়োমেট্রিক ওয়েস্টেজ বলে, যেটা মানে বর্জ্য পদার্থ বা বর্জ্য, মানে খারাপ ব্যবহার করা সিরিঞ্জ, ব্যবহার করা সেলাইন, ব্যবহার করা হ্যান্ড গ্লাভস, ব্যবহার করা টিস্যু, ব্যবহার করা কটন, ব্যবহার করা সব ব্যবহার করা জিনিসগুলো আবার রিইউজ করা হচ্ছিলো। মেডিসিনের মান কমে গেছিলো, যেগুলো নিয়ে বারবার অভয়া প্রোটেস্ট করছিল। সেই কারণে অভয়াকে মেরে দেওয়া হলো। তাহলে অভয়া কী জন্য প্রোটেস্ট করছিল, বা কী আরও জেনে ফেলেছিল গভীরে, মানে ভেতরে এমন কী কাজ করে ফেলেছিল, বা অনেক এমন কী স্প্রেড করছিল, যে কারণে সন্দীপ ঘোষকে এমনিও মুখ থুবড়ে পড়তে হতো, অমনিও মুখ থুবড়ে পড়তে হতো। সেই কারণে দ্রুত এর মুখ বন্ধ করে দেওয়া হলো, তিলোত্তমার মুখ বন্ধ করে দেওয়া হলো। কেন, কী জেনেছিল? ময়না তদন্তে যে গাফিলতি করেছে সেটা আমরা এখন বর্তমানে সবাই জানি, কিন্তু এই ময়না তদন্তে এই যে অপূর্ব বিশ্বাস, ইনি কিন্তু ক্লিনচিট দিয়েছিল সেই 2021 সালে, যখন এই আরজি করের এই প্রফেসরের এগেনস্টে ছাত্ররা আন্দোলন করেছিল। এই এরা কতটা, সব ক্রিমিনাল হাতে হাত ধরে দাঁড়িয়ে আছে। তাহলে বাঁচাবে কাকে, বাঁচাবে কীভাবে? আর আমরা আমাদের রাজ্যকে সুরক্ষিত করব কীভাবে? শোনো। একেবারে প্রথম ধাপে প্রমাণ লোপাট শুরু হয়েছিল ওই ময়না তদন্তের টেবিল থেকে, মর্গ থেকে, পুলিশ মর্গ আরজিকর হাসপাতালে। এই ডাক্তারবাবু অপূর্ব বিশ্বাস 45 দিন পর এটা স্বীকার করছেন, বা তার স্বীকার করার ইচ্ছা জেগেছে যে প্রেশার ছিল। এটা স্বীকার করার ইচ্ছা বলবো না, এটা স্বীকার করার ইচ্ছা না, অ্যাকচুয়ালি ইনভেস্টিগেশনকে একটু অন্য মোড় দেওয়ার ইচ্ছা। আমার তো মনে হচ্ছে অন্য মোড় দেওয়ার ইচ্ছা। আসলে গ্রেপ্তার হওয়ার ভয়, কাউকে না জানিয়ে নিজের ইচ্ছাতে এভাবে পোস্টমর্টমটা করে দিলেন সন্ধ্যার পরে। না আসলে ডাক্তারবাবু, নির্দেশ এসেছিল খুব লম্বা উঁচু কোনো বাড়ি থেকে, নির্দেশ এসেছিল একেবারে সর্বোচ্চ স্তর থেকে, নির্দেশ এসেছিল অনেক বড় কোনো জায়গা থেকে, এবং সে কারণে আপনি না বলতে পারেননি। ডাক্তার অপূর্ব বিশ্বাস, ফরেন্সিক মেডিসিন, ফরেন্সিক এবং টক্সিকোলজি ডিপার্টমেন্টের অ্যাসোসিয়েট প্রফেসর, যিনি অভয়ার ময়নাতদন্তের দায়িত্বে ছিলেন, তিনি ঠিক কি বলেছিলেন কাল, যে বিস্ফোরক দাবি অপূর্ব বিশ্বাস করেছিলেন, একবার শোনাবো। আমি এটা শোনালাম না, তার কারণ এখন আমরা সবাই জানি অপূর্ব বিশ্বাস কি বলেছিল। হ্যাঁ,
একটা পলিটিক্যাল প্রেশার এসেছিল। একজন কাউন্সিলর প্রাক্তন কাউন্সিলর তিনি বলেছিলেন তিনি অভয়ার কাকা, যদি পোস্টমর্টম দ্রুত না হয় তাহলে রক্তগঙ্গা বয়ে যাবে। কিন্তু অভয়া কি জেনেছিল? এর আগে আমরা দেখেছি নিম্নমানের ওষুধের যে র্যাকেট, সেই র্যাকেট এবং তার পাশাপাশি একাধিক কিছু অভয়া নিজের মোবাইলে অনেকের সাথে শেয়ার করেছিল বলে শোনা যাচ্ছে। নিজের মোবাইলে কিছু ভিডিও শেষ কয়েকদিনে রেকর্ড করেছিল বলে সূত্রের খবর। কিন্তু অভয়া ঠিক কি কি জেনে থাকতে পারে একবার দেখুন। কি জেনে ফেলেছিলেন অভয়া? আজিকরের ভেতরে দুর্নীতি জেনে ফেলেছিলেন? কেন এভাবে নৃশংসভাবে বিভৎসভাবে অভয়াকে মারা হলো, এই প্রশ্নের উত্তর কিন্তু আমরা এখনো পাইনি। অঙ্গ পাচার চক্রের হদিশ পেয়েছিলেন, যেটা এখন জানতে পারছি সিবিআই যে প্রোব করছে। টেন্ডার দুর্নীতি ধরে ফেলেছিলেন শুভেন্দু অধিকারী থেকে শুরু করে একাধিক রাজনীতিবিদ বলছেন এই সুদীপ্ত রায়, সন্দীপ ঘোষ, এরা লিটারালি এই টেন্ডার দুর্নীতি করতো। চেস্ট মেডিসিনের দুর্নীতি ধরে ফেলেছিলেন। কোনো পার্টিকুলার ড্রাগ, কোনো পার্টিকুলার ওষুধ, যে ওষুধটা আসলে ভেজাল, ধরে ফেলেছিলেন। ক্যাম্পাসে মধুচক্র চলছে, যেটা বারবার বলা হচ্ছে। ওটি রুমগুলোকে যৌগিকদেরা ওটি রুমগুলোকে নিজেদের মধ্যে পরিণত করেছিল। কোল্ড ওটি রুম, চেস্ট মেডিসিন এবং অর্থোপেডিক ডিপার্টমেন্টের বিভিন্ন ঘর, এই সমস্ত ঘরে এই মেহফিল বা এই মধুচক্র চলতো। এটা কি জেনে ফেলেছিলেন অভয়া? অত্যন্ত বড় কিছু কিছু সন্দেহ দানা বাঁধছে। তার কারণ এখনো 45 দিন হয়ে গেছে, আমরা জানি না অভয়া ঠিক কেন এরকম ভাবে নৃশংসভাবে মারা গেল। জানার উপায় নেই। আমি বললাম না রহেগা বাস না বাজেগি বাঁশুরি। লাশ পুড়িয়ে ফেলো, না রহেগা বাস না বাজেগি বাঁশুরি, দ্রুত লাশটা পুড়িয়ে ফেলো। লাশ পুড়িয়ে ফেললে না হবে দ্বিতীয়বার ময়না তদন্ত, না দ্বিতীয়বার কোনো ইনভেস্টিগেশন। আজকে সত্যি সিবিআই একেবারে ক্রিটিক্যাল কন্ডিশনের মধ্যে আছে। তাকে বালির ভেতরের থেকে, মানে সে রেতের মধ্যে তিনকা খুঁজতে হচ্ছে। কত চাপ! অবশ্যই তাদের পেশা এটা। এই কিছুই থাকবে না, তার ভেতর থেকেই সমস্ত প্রমাণ খুঁজে বের করতে হবে। শোনো, বলে না ভগবানের কাছে দেরি হবে কিন্তু আন্ধের নেই। শয়তানদের মুখোশ খুলবে আর শয়তানরা শাস্তি পাবে। তার আগে আমরা যে বাড়িতে বসবাস করছি সেই বাড়ির মানুষগুলোকে ঠিক হতে হবে একদম। আমি বোঝাতে পারছি, আমরা যে রাজ্যে বাস করছি সেই রাজ্যের প্রশাসনিক ব্যবস্থাকে ঠিক করতে হবে। প্রশাসনিক ব্যবস্থা যতক্ষণ না ঠিক হচ্ছে ততক্ষণ আমাদের কোথাও কোনো মুক্তি নেই, আমাদের কোথাও কোনো রকমের মানে নতুন করে কোনো পরিণতি নেই। আজ এই একটা অভয়া হলো, অভয়া নিয়ে এইরকম আন্দোলন হতে হতে আবারও দেখো কোথাও না কোথাও আনাচে কানাচে কত অভয়ার এরকমভাবে মৃত্যু হয়ে যাচ্ছে কোথাও না কোথাও। তো যাই হোক, স্কিপ করো না। আরও বলবো, হসপিটালের ভিতরে মধুচক্র। তাহলে আমি তোমাদেরকে আগেও অনেকবার বলছি, হসপিটালটা কিন্তু একটা ছোট্ট এরিয়া নয়, বহুত বড় এরিয়া নিয়ে একটা হসপিটাল তৈরি হয়। কিন্তু পার্টিকুলার একটা দুটো বিভাগেই সবসময় আলো জ্বলে, সবসময় লোকজন থাকে, সবসময় ভিড় থাকে। আর অনেক ডিপার্টমেন্ট শুধু অন্ধকার, খালি জায়গা, ফাঁকা এরিয়ায় পড়ে থাকে। সেখানটায় চলে দুর্নীতি কাণ্ড। আর এই হসপিটাল হলো এমন একটা সিকিওর জায়গা যেখানটায় মানুষ ভাববে না যে এখানে এই কাজটি হতে পারে। এখন তো হসপিটালে রাতে থাকা ভয়ের ব্যাপার মনে হচ্ছে, যে যখন তখন তুলে নিয়ে গিয়ে আমাদেরকে মানে বাড়ির গার্জেনদেরকেই পাচার না করে দেয়। হসপিটালে যদি ডাক্তার সিকিওর না থাকে তাহলে সাধারণ পাবলিক কী করে সিকিওর থাকবে? যখন তখন যাকে তাকে তুলে নিয়ে গিয়ে যা তা করে মেরে ফেলে রেখে দেবে। বলবে উনি হয়তো নেশা করে ড্রাগস নিয়ে নেশাগ্রস্ত অবস্থায় এখানে এসে পড়েছিল, কেউ মেরে দিয়েছে আমরা জানি না। আর সিসিটিভি ক্যামেরা তো নেই, কোনো রকমের কোনো প্রমাণ তো থাকে না। দ্রুত যারা অন্যায় করে তারাই সমস্ত প্রমাণ লোপাট করে। তাই প্রত্যেকে সাবধানে থেকেও, প্রতিটা হসপিটালে নিজেদের লাইফ নিজেদের দায়িত্বে রেখো। এমন কোথাও যেও না, ফাঁকা জায়গায় বসো না, যেখানটায় মনে হবে সবসময় আলো এবং লোকজনের চলাফেরা, সেসব এরিয়ায় নিজেকে রেখো। এবার আসবো 2 পিজিটি। সেই 2 পিজিটি যার সাথে অভয়ার ঝগড়া হয়েছিল। তা চলো এবার স্কিপ না করে দেখো, সেই পিজিটির খোঁজ পাওয়া গেছে। সেই পিজিটি কে, কোথায় বাড়ি, কেন তারা গা ঢাকা দিয়েছিল, কেন এতদিন তাদের খোঁজ পাওয়া যায়নি, সমস্তটাই বিস্তারে জানতে পারবে। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। কলেজের যাদেরকে জিজ্ঞাসাবাদ করেছেন পিজিটি জুনিয়র চিকিৎসকদের, সেই তালিকাটা দীর্ঘ। তবে এই যে 2 মহিলা পিজিটি, এই 2 মহিলা পিজিটিকে তলব করা বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ 3 সপ্তাহ বেশি সময় ধরে সিবিআই তদন্তকারী অফিসাররা এই 2 মহিলা পিজিটির খোঁজ করছিলেন। কারণ তারা জিজ্ঞাসাবাদ করে এমন কিছু তথ্য জানতে পেরেছিলেন যার সঙ্গে এই 2 মহিলা পিজিটির নিশ্চিত যোগসূত্র রয়েছে। আমরা আর্টিকেল সূত্রে জানতে পারছি যে এদের মধ্যে একজন রয়েছেন মহিলা পিজিটি যার সঙ্গে তিলোত্তমার গন্ডগোল হয়েছিল, ঝগড়া হয়েছিল, এই পর্যায়ে হয়েছিল যে পিজিটি আজ তলব পেয়েছেন
তিনি একসময় বলেছিলেন তিনি চেস্ট মেডিসিন ছেড়ে দেবেন। তিলোত্তমার সঙ্গে বিবাদ এই পর্যায়ে গিয়েছিল এই মহিলা পিজিটি, যিনি দক্ষিণ ভারতীয় মূলত বাসিন্দা, এখানকার নয়। তিনি ঘটনার পরপরই বাড়ি চলে গিয়েছিলেন। আর তার সঙ্গে থাকা আরেক মহিলা পিজিটি আছেন, তিনিও ঘটনার পর বেপাত্তা ছিলেন দীর্ঘদিন ধরে। তোমাকে যেমন বললাম যে গত 3 সপ্তাহের বেশি সময় ধরে এই দুই মহিলা পিজিটির খোঁজ করছিলেন তদন্তকারীরা, কিন্তু তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছিল না। এখন যখন আন্দোলন ভীতু হয়েছে, তারা ফিরে এসছেন এবং ফিরে আসা মাত্রই এমএসবিপি সপ্তর্ষি চ্যাটার্জি তার তত্ত্বাবধানে এই দুজনকে সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে। আমরা যে খবর পাচ্ছি তাদের আর কিছুক্ষণের মধ্যেই সিজিও কমপ্লেক্স পৌঁছানোর কথা। তারা এমএসবিপির গাড়িতে করে রওনা হয়েছেন। এই দুই মহিলা পিজিটি এবং এই দুই মহিলা পিজিটির গোটা কাণ্ডের যে জিজ্ঞাসাবাদের যে পর্ব রয়েছে, তিলোত্তমার সহপাঠী সহকর্মী যে জুনিয়র চিকিৎসকেরা রয়েছেন, তার মধ্যে বিশেষ করে এই দুই পিজিটি কি বয়ান দেন এবং তাদের তদন্তকারীদের কাছে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নের কোনো উত্তর মেলে কিনা, সেটাই এখন কিন্তু এই তদন্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়। সৌরভ, নিশ্চয়ই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এটাও জানতে চাইবে যে 9ই আগস্ট ঘটনার দিন রাতে, যেদিনকে এই ঘটনা ঘটে, সেদিনকে এই দুই পিজিটি কোথায় ছিলেন, তারা কিছু দেখেছিলেন কিনা, তারা কিছু জানেন কিনা। দেখো, মূলত প্রশ্নটা স্বাভাবিকভাবে উঠে আসবে, কিন্তু তার চেয়েও বড় কথা যেটা তোমাকে বললাম যে যোগসূত্র রয়েছে, যে তিলোত্তমার সঙ্গে একটা বিবাদের সম্পর্ক ছিল এই দুই মহিলা বিজেপির মধ্যে একজনের। কেন তারা ঘটনার পর থেকে বেপাত্তা ছিলেন? সারা দেশ যে আন্দোলনে উত্তাল, সেই আন্দোলনে তারা একবারের জন্য কেন যোগ দিলেন না, কেন তারা ফিরে এলেন না, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু থাকবে। আমাদের বাকি বিষয়গুলো জানার জন্য দেখতে হবে যে ঘটনার গতি প্রকৃতি কোন দিকে গিয়ে। বেশ, অনেক ধন্যবাদ তোমাকে সৌরভ। আর একদিকে যেমন সিবিআই দুই পিজিটিকে ডেকে পাঠিয়েছে, তেমনই আজ ফের সিবিআই এর দপ্তরে পৌঁছে গিয়েছিলেন চিকিৎসক অপূর্ব বিশ্বাসও। আজ ঘন্টাখানেক। গুড ইভিনিং ফ্রেন্ডস, থটস অফ জাসিমাতে সবাইকে স্বাগত। অবশ্যই তিলোত্তমাকে নিয়ে আমি এই চ্যানেলে সমস্ত আপডেট দিতে থাকি। দুই পিজিটি, তার ভিতরে এক পিজিটির সঙ্গে অশান্তি হয়েছিল এবং এমন অশান্তি হয়েছিল যে সে হসপিটাল ছেড়ে দেবেই ভেবেছিল, কিন্তু সে বাইরে। এত বড় আন্দোলন, এত আন্দোলন, অথচ এদের কোনো পাত্তা নেই। 3 সপ্তাহ ধরে টানা এই পিজিটিদের খুঁজে বেড়াচ্ছে সিবিআই, কিন্তু পাচ্ছে না। যখন এখন বেশ স্থিতিশীল হয়েছে কিছুটা, এখন জুনিয়র ডাক্তাররা সবাই সবার কর্মক্ষেত্রে ফিরে গেছে, সেই রকম ওরাও ওদের কাজে ফিরেছে। ভাবতে পারিনি। দেখো, একটা সংবাদ মাধ্যমেও বা কোনো জায়গায় এই দুই পিজিটিকে নিয়ে সেইভাবে উতাল পাতাল হয়নি। ওরা নিশ্চয়ই সংবাদ মাধ্যমটাকেও কিন্তু করে রেখেছে, টার্গেট করে রেখেছে যে ওদেরকে নিয়ে যদি উতাল পাতাল হতো তাহলে হয়তো আসতে আরও দেরি করতো। কিন্তু দেখছে না, ওদেরকে নিয়ে সেইভাবে নাড়াচাড়া দিচ্ছে না। কারণ সিবিআই কী করছে, একটার পর একটা করে গিট খুলছে আর একটা করে গিটের দিকে এগোচ্ছে। এখন তো শোনা যাচ্ছে শুধু আরজিকর নয়, আরও 5খানা হসপিটালের ওপরেও তদন্ত চলবে। ক্যালকাটা তোমার হচ্ছে প্রত্যেকটা হসপিটালের ওপরে এই সিবিআই তদন্ত করবে, ইডি তল্লাশি চলবে। কারণ যন্ত্রপাতি নিয়েও হেরাফেরি, তারপরে হচ্ছে রক্ত রিপোর্ট নিয়েও হেরাফেরি। অন্য হসপিটালে রক্ত পরীক্ষা এই আরেকটা অন্য হসপিটালে হয় এবং এখানে কাটমানির বিজনেস হয়। সন্দীপ ঘোষের সাথে কোন কোন হসপিটালে কোন কোন তোমার হচ্ছে ডাক্তারদের সঙ্গে ঘনিষ্ঠতা, সমস্তগুলো খতিয়ে দেখা হচ্ছে। আর সন্দীপ ঘোষের সঙ্গে ঘনিষ্ঠতা মানেই সেই হসপিটালে 2 নম্বরই কারবার, সেই জায়গায় সেই ডিপার্টমেন্টে যার সাথেই সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ, আর সেই ডাক্তারি যদি অন্য হসপিটালেও অন্য কোনো ডিপার্টমেন্টেও থাকে, সেখানটাও কিছু না কিছু ঘোটালা এরা পাকিয়ে রেখেছে। তাই এখন সিবিআই পুরো আরও 5খানা হসপিটালের দায়িত্ব নিয়ে নিয়েছে এবং সেই 5খানা হসপিটালের প্রত্যেকটা ডাক্তার বা সন্দীপ ঘনিষ্ঠ যে লিস্ট বের করেছে সিবিআই, সেই ফোনের লিস্ট ধরে প্রত্যেকটা ডক্টরের সাথে, প্রত্যেকটা পিজিটির সাথে, প্রত্যেকটা জুনিয়র ডাক্তারদের সাথে, প্রত্যেকটা এমনকি জানা যাচ্ছে যে সন্দীপ ঘোষের সঙ্গে যার পরিচয়, সে কোনো না কোনো সূত্র ধরে পলিটিক্যাল লিডারদের সাথেও তাদের বেশ একটা ঘনিষ্ঠ ব্যাপার আছে। তো সেই ক্যাটারে যে এরকম পদে আছে, সেই সেই পদের মানুষদের সাথে সন্দীপ ঘোষের যারই কোনো যোগসূত্র পাচ্ছে তাকেই সিবিআই তলব করছে এবং সেখানেই খতিয়ে দেখতে গিয়েই দেখছে কিছু না কিছু ঘোটালা বেরিয়ে আসছে। এই তদন্ত যখন এবার হবে আরও জোরদার করে, আরও পাকাপোক্ত করে হচ্ছে। কারণ ওই যে কথায় আছে, কেঁচো খুঁড়তে যাচ্ছে আর প্রত্যেকটা কেঁচো ভাবছে কিছু জিজ্ঞাসাবাদ করতে গিয়েই সন্দেহজনক কিছু নজরে পড়ে যাচ্ছে। সেই সন্দেহ ক্লিয়ার করতে গিয়ে আরও একটা বড় সন্দেহের ভিতরে এরা পড়ে যাচ্ছে। দেখো, এই অপূর্ব বিশ্বাসকে প্রথম দিকে মনে হলো যেন ইনি করতে চায়নি,
সেদিনকে ময়না তদন্ত বা ইনি হয়তো এই যোগসূত্রে মনে হচ্ছিল না ওনার কথাবার্তায় উনি এর ভেতরে ইনভলভ নয়, উনি হয়তো ভয়ে অনেক কিছু সিবিআইকে জানিয়ে দিয়েছে। উনি কি বলটা ছুড়ে দিল তোমার প্রাক্তন কাউন্সিলর যে কাকা মিতার আত্মীয়র কোনো কাকা আমাকে প্রেশারাইজ করেছে, রক্তগঙ্গা বয়ে যাবে, যেই কারণে আমাকে ময়নাতদন্ত করতে হয়েছে। কিন্তু আজ কিন্তু তার ভোলটা একেবারে 360 ডিগ্রি ঘুরে গেল। আজ কিন্তু তিনি মুখের মধ্যে কুলু এঁটে নিল, মানে কিছু বলবে না, কারণ উনি দেখছে যেটাই বলতে যাচ্ছে রিপোর্টাররা রিপোর্টিংটা এমনভাবে করছে, এমন ভেতরে চলে যাচ্ছে, যার নামে নিচ্ছে তার বাড়ি অবধি পৌঁছে যাচ্ছে। সেখান থেকে সেই দিন কি হয়েছিল না হয়েছিল, কি দেখেছিল কি দেখেনি, মানে সব খতিয়ে বের করে আনছে। তো যেমন আমি বললাম তো তোমার তিলোত্তমার মা বাবা শুধু বলেছিল একটি লাল জামা পরে আমাদেরকে কেমন মনে হচ্ছিল যে আমাদের কে ফলো করছে বা কেউ নজরবন্দি করে রাখছে বা আমাদের অ্যাক্টিভিটির ওপর কেউ মানে বারবার সে এসে দেখছে। তাই সন্দেহজনকভাবে আমাদের তিলোত্তমার মা বাবা বলেছে সেইটা কিন্তু ঠিকই তোমার এই রিপোর্টাররা রিপোর্টিং করে এমন করে খুঁজে বের করলো সে কে লাল জামা পড়েছিল সেদিন কে, ঠিক খুঁজে বের করলো অভিক দেখে, তারপরে বিরূপ বাক্যকে, তারপর তোমার হচ্ছে এসপিকে, তারপরে ওসিকে, প্রত্যেকটা যাদেরকে ওই তোমার হচ্ছে সেমিনার হল থেকে খুঁজে বের করেছে বা যাদেরকে ইন্ডিকেট করেছে, প্রত্যেকটা বহিরাগত ডক্টর, প্রত্যেকটা কারণ কোনো না কোনো সূত্রে আমাদের বর্তমান সরকারের সাথে বা রাজনীতির সাথে তাদের যোগসূত্র পাওয়া গেছে। এই ধীরে ধীরে মানে যেটাই হাত দিচ্ছে সেটাই কিছু না কিছু খুলে আসছে, যেটাই দেখছে সেটাই কিছু না কিছু খুলে আসছে। তার মানে এই যে তিলোত্তমাকে মারার জন্য কত বড় চক্রান্ত হয়েছিল সেটা আজকে বর্তমানে এই অবশ্যই রিপোর্টারদের রিপোর্টিং আছে, তার সাথে সাধারণ মানুষের চিৎকার চেঁচামেচি আছে। আর মীনাক্ষী মুখার্জি, তার কথা না বলে নয়, তিনি চিৎকার করেছিলেন বলে এবং তিনি বারবার জানতে চেয়েছিলেন এবং মিতার মা বাবার পাশে দাঁড়িয়েছিলেন যে না আমরা এর প্রতিবাদ চাই বা আমরা এটা জানতে চাই প্রায় দিনই আরজি করে কেন এরকম মৃত্যু হয়, কেন। তখনই ওনারাই কিন্তু আন্দোলন করে লাশ আটকে দিয়েছিল। তারপর একটার পর একটা হইচই হট্টগোল, রিপোর্টাররা ওখানে পৌঁছে গেল প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে, প্রত্যেকটা থেকে যে এরকম রহস্যময় মৃত্যু, যাকে দেখে কোনো জুনিয়র ডাক্তার পরিষ্কার প্রথমেই বলেছিল যে এটা সাধারণ মৃত্যু নয়, এটা স্বাভাবিক মৃত্যু নয় বা এটা সুসাইড নয়, এখানে ওকে মেরে ফেলা হয়েছে বা ওর উপরে রেপ এরকম কিছু করা হয়েছে। ওই জুনিয়র ডাক্তারের বয়ান, তারপর একটার পর একটা, আর এইসব খবর তো দ্রুত ছড়িয়ে এবং তিলোত্তমার মা বাবারও সন্দেহ যে কি করে মারা যায়। কালকে অবধি আমার মেয়ের সঙ্গে আমার ভালো কথাবার্তা, রাতে যখন ডিউটি সেরে খেতে গেল তখনও কথা, তারপরে কি করে ও কেন এরকম করবে, ওর মা বাবার প্রোটেস্ট, কারণ ওর মা বাবা বারবার বলেছে না আমার মেয়ে এরকম করতে পারে না। এই যে সব যেন একসাথে একটা মানে আরজি করের মধ্যে একটা ভয়ঙ্কর রূপ নিয়ে নিল। কেন এই তিলোত্তমার কিভাবে রহস্যজনকভাবে সেই রাতে মৃত্যু হলো। একটা মেয়ে হসপিটালে কর্মরত অবস্থায় সে শুধু একা কর্ম করছে না, সেই যেখানটায় যেই ডিপার্টমেন্ট আছে যেই বিভাগে আছে সেখানটায় তার সাথে আরও 8-10টা মেয়ে কাজ করছে। একটা চেস্ট ডিপার্টমেন্টে তো শুধু একটাই ডাক্তার থাকবে আর একটাই নার্স থাকবে, একটাই ওয়ার্ড বয় থাকবে, তা তো হবে না। একটা চেস্ট ডিপার্টমেন্ট মানে নিশ্চয়ই ওখানে 8-10টা-15টা পেশেন্ট থাকবে, তাহলে 8-10টা-15টা পেশেন্ট থাকলে মানে 3-4-5টা নার্স থাকবে, আরও 3-4টে ডাক্তার থাকবে। কারণ আমরা হসপিটালে যখনই পেশেন্ট ভর্তি করি এরকমই একটা পরিবেশ আমাদের চোখের সামনে থাকে যে 3-4টে ডাক্তার থাকে এবং ডাক্তারদের রেস্ট রুম আর হচ্ছে পেশেন্টের তোমার হচ্ছে কেবিন, আর নার্সদেরকে যেখানটায় এমার্জেন্সি অল টাইম সেলাইন, কারোর সেলাইন ফুরিয়ে যাচ্ছে, কারোর অক্সিজেন মাস্ক চলে যাচ্ছে, কারোর অক্সিজেন সিলিন্ডার ফুরিয়ে যাচ্ছে, কারোর সেলাইনের ব্লাড উঠে যাচ্ছে, কারোর হয়তো মানে শ্বাসকষ্ট হচ্ছে, যে কোনো বিষয়ে এই এমার্জেন্সি নার্স সবসময় ওখানটায় মোতায়েন থাকেই, যে কোনো কিছু হলেই যে কোনো পেশেন্ট এসে নার্সের কাছে জানাবে যে আমার পেশেন্টের এত নম্বর বেড, এত নম্বর পেশেন্টের এরকম হচ্ছে, আপনি দেখাতে সেরকম সবসময় রেডি থাকে 3-4টে তো অন্তপক্ষে ডাক্তার আর 3-4-5টা নার্স। আর ওই ওয়ার্ডে যেহেতু অক্সিজেন সিলিন্ডার বলো বা পেশেন্টের ক্রিটিক্যাল অবস্থা হয়ে গেলে সেখান থেকে এমার্জেন্সি রুমে নিয়ে যাওয়া বলে 2-3টে ওয়ার্ড বয়ও থাকে আশেপাশে। তো এরকম আমাদের চোখের সামনে হসপিটালটা মানে এরকম, কিন্তু এমনকি দূরে
ছিল, যেখানটায় একটা মেয়ে অন ডিউটি থাকাকালীন সে বিশ্রাম নিতে গেল, সে আর ফিরল না, বেলা 8টা সাড়ে 8টা অবধি তার কোনো খোঁজই হলো না। এটা কি করে সম্ভব? 8টা সাড়ে 8টার আগে তার কোনো খোঁজই হলো না, তাহলে যে একটা ডাক্তার ওই এমার্জেন্সি সে অন ডিউটি থাকাকালীন সে যে তার চেম্বারে বা যেখানটায় থাকা উচিত সেখানে নেই, সেটা নিয়ে অন্য কেউ তলব করলো না বা অন্য কেউ ইয়ে করলো না। এখানে তখন শোনা গেছে যে ডিউটি চেঞ্জ যখন হয় বা মানে ইনি যেহেতু সিনিয়র ছিল, কোনো জুনিয়র ডাক্তার ওনার ওপরে বা কোনো এমার্জেন্সি পেশেন্ট হলে বা যে কোনো পেশেন্টকে দেখলে তাকে কিছু ওষুধ দেওয়া বলো বা ইঞ্জেকশন বা সেলাইন যাই কিছু দিতে যাবে, তার আগে সিনিয়র ডাক্তারের কাছে জেনে নেয়। আর সিনিয়র ডাক্তার যদি রেস্টে যায়, যা বলে যায় যে আমি একটু রেস্ট করছি, তাহলে অন্তপক্ষে 1 ঘন্টা কি 2 ঘন্টা অন্তর তাকে কিন্তু এমার্জেন্সি এলে ডেকে দেওয়া হয়। এটাও শোনা গেছে সেই রাতে 2টো 2:30 নাগাদ একটা এমার্জেন্সি পেশেন্টও এসেছিল। তো সেই পেশেন্টের সময়ও কিন্তু তিলোত্তমাকে দেখা যায়নি। তো এই পিজিটি, এই 2 পিজিটি এরা সেদিন কিন্তু অন ডিউটি ছিল এবং এই পিজিটিদের সাথে তিলোত্তমার ঝামেলা হয়েছিল। এবং যেটা তোমরা শুনতে পেলে যে একজনা তো হসপিটাল ছেড়ে দেবে, মানে একজন তো হসপিটাল ছেড়ে দেবে এরকমই প্ল্যান করেছিল। তারপর তিলোত্তমার এরকম ঘটনা ঘটার পর এরা দুজনা যেন গায়েব হয়ে যাওয়ার মতন গায়েব হয়ে গেছিলো, এদেরকে ফোনে ট্রেস করেও পাচ্ছিল না। এরা কোথায় ছিল? এরা কি দেখেছিল? সেদিন হসপিটালের মধ্যে যখন কোনো ডাক্তার রেস্ট করতে যায়, তারপরে আমি এটাও আমি শুনেছি যে 8টা না 8:30টার দিকে ডিউটি চেঞ্জ হয়, এক্সচেঞ্জ হয়, মানে এরা ছুটি মানে ইয়েতে চলে যায়, বাড়ি ফিরে যায় বা রেস্টে যায়। আর ওদের জায়গায় যে অন্যান্য ডাক্তারগুলো আসে তাদের সাথে কথা হয় বা তাকে জাগিয়ে দিয়ে যায় যে ম্যাম তাহলে আমরা আমাদের ডিউটি কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা হচ্ছে বাড়ির দিকে যাচ্ছি বা আমাদের ডিউটি হ্যান্ড ওভার করছি অন্য ডাক্তারের হাতে, এরকম। কিন্তু কোনো দিকেই কেউই কোনোটাই বলতে পারছিল না সেই সময় কি ঘটনা ঘটেছে বা সেই দিন কি দেখা গেছে কি দেখা যায়নি বা কি ওনাকে খাওয়ার পর টিফিন করতে যাওয়ার পর যে খাওয়ার পর কি হলো মানুষটা যে গায়েব হয়ে গেল, সেটা নিয়ে কেউ কিন্তু মুখ খোলেননি। ওর যে সেই দিনের যে ডাক্তাররা, আমি বলেছি 2টো অফিস স্টাফ, হসপিটালে কর্মরত 2 অফিস স্টাফ সেই সময় এক মানে ওই চেস্ট ডিপার্টমেন্টে নয় সেখান দিয়ে যাচ্ছিল, 6তলা দিয়ে যাচ্ছিল, সেখানটায় দেখেছে 3-4 জন মিলে একটা পেশেন্টকে নিয়ে যাচ্ছে লিফটে করে, সেই বন্ধ থাকা লিফটে করে নামাচ্ছে। তখন তারা জিজ্ঞেস করেছে যে কি হয়েছে ওনার, তখন বলছে ইনি একটা ডাক্তার, ওনার হঠাৎ শরীরটা খারাপ করছে, ওনাকে এমার্জেন্সিতে নিয়ে যাচ্ছে। এমার্জেন্সি 3তলায় আর ওনারা ছিল 6তলায়। সেই 2 অফিস স্টাফের কাছ থেকে জানা যায় যে 2 অফিস স্টাফ সিবিআইয়ের কাছে এই বয়ানটা দিয়েছে। তো সেই এই তিলোত্তমাকে মারার জন্যে এখন তো দেখা যাচ্ছে এই 2 পিজিটিও ভেতরেও আর এক পিজি মানে দুজনের মধ্যে একজনের সাথে বচসা হয়েছে। কী নিয়ে বচসা হয়েছিল? কি মানে তিলোত্তমা প্রোটেস্ট করতে চাইতো? তিলোত্তমা, আমি যেটা জানতে পারছি বা শুনছি সংবাদ মাধ্যমে, তিলোত্তমা একটা বড়সড় কোনো ষড়যন্ত্র জানতে পেরে গেছিলো, যেটা নিয়ে ও একটা বড় মাপের পদক্ষেপও নিতে চলেছিল। তিলোত্তমার কাছে 15 লক্ষ টাকা চাওয়া হয়, এটাও তোমরা শুনেছ। যে ফাইনালে যে পরীক্ষা, সেই পরীক্ষায় যদি পাশ করতে হয়, রেজিস্ট্রেশন পেতে হয়, তাহলে 15 লক্ষ টাকা দিতে হবে। আর যে পেশেন্ট যে ওষুধ মেডিসিনগুলো যে অ্যাপ্লাই করা হচ্ছে চেস্ট ডিপার্টমেন্টে, সেই মেডিসিনগুলো কমা বা সেই মেডিসিনগুলো যে পেশেন্টের ওপর কার্যকরী হচ্ছে না, আর তা পেশেন্ট যদি সুস্থ না হয়, সেই পেশেন্টের যদি ভগবান না করে ভুল মানে কোনো রকমের খারাপ কিছু হয়ে যায়, সেটার দায়ভার কিন্তু ডক্টরদের উপরে আসবে। সেই কারণে তিলোত্তমা বারবার কমপ্লেন জানাচ্ছিল সন্দীপ ঘোষকে, বলেছিল যদি দ্রুত এগুলোর মানে অ্যাকশান না নেওয়া হয়, এরপর আমি স্বাস্থ্য ভবনে চিঠি লিখতে বাধ্য হব। এবং স্বাস্থ্য ভবনে যে চিঠি লিখবে সেটারও আলোচনা ও আরও 4-5টা বা বেশি, তারও বেশি ডাক্তারদের সঙ্গে একটা আলোচনা করেছিল। এবং এই সন্দীপ ঘোষের কার্যকলাপে অনেকেই মানে ক্ষুব্ধ বা বলতে পারো বিরক্ত। সন্দীপ ঘোষকে পছন্দ করে না, 100 জনের মধ্যে থাকলে তো অন্তপক্ষে 20 জন পছন্দ করে না হতেই পারে। আর 80 জনের হয়তো ঘুষ ঠুস দিয়ে পয়সা কড়ি দিয়ে জায়গা আমরা অশান্তি চাই না, ঝামেলা চাই না, 2-4 লাখ টাকা লাগুক গা, উনি টাকা নিয়ে যদি সন্তুষ্ট থাকে, টাকা নিয়ে সন্তুষ্ট থাক, আমি এখানে কোনো পাঙ্গা বা ঝামেলা চাই না। তাদের পেশেন্টের সাথে কোনো লেনাদেনা নেই, তাদের এই 2 নম্বরের সঙ্গে লেনাদেনা, তাদের হয়তো ডিগ্রি নিয়ে লেনাদেনা, তাদের একটাই চিন্তা ডিগ্রি পাবো, আগামী দিনে আমি ডাক্তার হব,
আর তারপরে আজকে এখানে 10 লাখ দিচ্ছি, তারপরে ডিগ্রিটা পেয়ে গেলে একটা চেম্বার খুলতে পারলে একটা কোনো সরকারি হসপিটালে চান্স, মানে ভালো হসপিটালে যদি আমি অমুক ডিপার্টমেন্টে অমুক হসপিটালের স্পেশালিস্ট হই, আমার চেম্বার খুলে আমার সব টাকা উঠে আসবে, এরকম একটা চিন্তাভাবনা বেশিরভাগ লোকের থাকে। কিন্তু এই 20% লোকের ভিতরে কিন্তু চিন্তাভাবনা থাকে যে না, আমি কেন, মানে তাদের মনের ভিতরে কোথাও না কোথাও সুপ্ত প্রোটেস্ট লুকিয়ে থাকে। আর এইরকম একটা লড়াকু তিলোত্তমাকে পেয়েছে যখন সাথে, তখন সবাই মিলে হ্যাঁ সত্যি তাহলে আমিও তোমার সাথে থাকবো, আমরাও কমপ্লেন করবো, আমরাও যাব, স্বাস্থ্য ভবনে আমাদের জানানোর দরকার, এরকম একটা পরিকল্পনা করেছে। সেখান থেকে কোনো না কোনো পিজিটি এই কথাটা লিক করেছে সন্দীপের ঘোষের কাছে যে এরা এই প্ল্যান করছে, বা আগামী দিনে হতে পারে এরা আন্দোলনে নামতে পারে, নালে হতে পারে এরা স্বাস্থ্য ভবনে লিখিত দিতে পারে। আমি তো এটাও শুনছি স্বাস্থ্য ভবনে নাকি তিলোত্তমা অলরেডি লিখিত পাঠিয়ে দিয়েছিল। সেই লিখিত তো তোমরা আক্তার আলীর ঘটনা শুনেইছো যে আক্তার আলী যখন কোনো এই সন্দীপ ঘোষের এগেনস্টে যে লিখিত দিয়েছিল, সেই লিখিত আক্তার আলীর কাছ থেকে নেওয়ার পর সেটা সন্দীপ ঘোষের টেবিলেই চলে আসে। মানে যার নামে কমপ্লেন করা হচ্ছে, যে মানে লিখিতটা দেওয়া হচ্ছে, লুকিয়ে দেওয়া হচ্ছে, সেই লিখিত যার নামে করা হচ্ছে তার কাছে চলে আসে। রাতারাতি কয়েক ঘন্টার মধ্যে আক্তার আলীকে বদলি করে দেওয়া হয়। এবং লাশ ঘরেও তোমরা জানবে এক কর্মচারীরও তারও এরকম অবস্থা করেছে যে সে যখন বলেছে না খাতাতে উনি সই করেন না, বা খাতাতে এরকমভাবে হিসাব পাওয়া যাচ্ছে না, 4খানা লাশের যে হিসাব পাওয়া যাচ্ছে না, তখন রাতারাতি ওনাকেও বদলি করে দেয়। এরকম করে যে যারই চোখে ধরা পড়ে যে এখানে দুর্নীতি হচ্ছে, এবং কোথাও না কোথাও সন্দীপ ঘোষকে কমপ্লেন করতে যায়, বা সন্দীপ ঘোষের, কারণ উনি প্রিন্সিপাল, ওনাকেই জানাবে যে কোনো বিষয় যা হলে ওনাকেই জানাতে যাবে, তখন কি করে যে কোনো প্রকারে টালবাহানা করে তার বদলি করে দেয়। এবং এটা নিয়ে একটা বড়সড় আন্দোলনও হয়েছিল 2021 সালে আরজি করে। সেই সময়ও ওনার হয়ে যাদেরকে বসানো হয়েছিল, মানে ইয়ে করতে, বলছে বিচার করতে, যে ডাক্তারদের সঙ্গে বসিয়েছে, তা প্রত্যেকে সন্দীপ ঘোষকে ক্লিন চিট দিয়েছে, আর যারা দোষী নয় তাদেরকে দোষী করেছে। তার মানে এখানে বুঝতে পারছো কত বড় একটা র্যাকেট চলছে। এখন বর্তমানে আমাদের চোখের সামনে সবটাই পরিষ্কার যে এখানে কত বড় র্যাকেট চলছে। এইভাবে কারোর মুখ বন্ধ করে দেওয়াটা সত্যিকারের এটা বর্বরতার পরিচয়, এটা মানে নৃশংসতার পরিচয়। তো সেইখানটায় যেই প্রোটেস্ট হচ্ছে, সেখানটায় আমরা যে রাজ্যে বাস করি সেই রাজ্যের লিডারের কি করা উচিত ছিল? আমরা যে এই যে এত বড় দুর্নীতি চলছে সেটাকে নিয়ে প্রোটেস্ট করা, যারা দুর্নীতি ছড়াচ্ছে তাদেরকে আটকানো, তাদের সমস্ত রেজিস্ট্রেশন বাতিল করে তাদেরকে সরিয়ে ফেলা। কিন্তু না, তিনি তাদেরকেই বাঁচানোর জন্যে উঠে পড়ে লেগেছে। তাহলে সত্যিকারে কী করে লড়াই করে, কীভাবে লড়াই করে বাঁচবে? তাই সিবিআই সেই কারণেই কিন্তু সেন্ট্রাল থেকে যে সিবিআই তদন্ত হচ্ছে, তাই সিবিআই এখন আরও সক্রিয় হয়ে যাচ্ছে, এবং আরও অনেক কিছু ওনাদের হাতে লেগেছে। যেমন সন্দীপ ঘোষের বেশ কিছু কল রেকর্ড হাতে লেগেছে, আরও অনেক প্রমাণ তথ্য ওনাদের হাতে লেগেছে। শুধু আরজি কর নয়, আরও 5টা কলেজে এরকম চলছে। আরও হয়তো কত তিলোত্তমা প্রোটেস্ট করতে চাইছে, তাদের ভয়ে মুখ বন্ধ করে রাখা হয়েছে। চলো আজকে তোমাদের আরও একটা খবর আমি শোনাবো, কি ভয়ঙ্কর খবর। সিবিআই অবধি কতটা রিপোর্ট পৌঁছালো, এবং সিবিআই মহামান্য আদালতকে কতটা রিপোর্ট জমা দিল, মহামান্য আদালত সিবিআইয়ের কাছে কী কী জানতে পারলো, আমি সংবাদ মাধ্যমে যেটুকু জানলাম সেটুকু তোমাদের সাথে শেয়ার করছি। শোনো। জিজ্ঞাসাবাদ করা হয়েছিল একাধিকবার, এবং সন্দীপ ঘোষকে ইতিমধ্যে তুমি জানো যে এবারে তিনি তাকে জেলের কাজ চলছে। এবং শুধু সন্দীপ ঘোষ নয়, টালা থানার অফিসার ইনচার্জ যিনি ছিলেন সৌজিত মন্ডল, কলকাতা পুলিশের ইন্সপেক্টর, তাকেও এই মুহূর্তে এবারে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে সিবিআই। কিন্তু এই বিষয়ে গত শুক্রবার যখন শিয়ালদা আদালতে তোলা হয়েছিল, সে সময় কিন্তু বিচারক সিবিআইয়ের কাছে প্রশ্ন করেন যে তিনি রীতিমতো যেটা বলেন, মন্তব্য করেন যে এই মামলায় দুটি বিষয় রয়েছে, যে হত্যাকাণ্ড ঘটেছে, যে নারকীয় নির্যাতন ঘটেছে, সেখানে কি সহ ষড়যন্ত্রী এরা, নাকি কোনো প্রমাণ লোপাটের ক্ষেত্রে এরা সহ ষড়যন্ত্রী বলে জিজ্ঞেস করেন, প্রশ্ন করেন বিচারক। সেখানে কিন্তু সিবিআইয়ের আইনজীবী বলেন যে একটা বৃহত্তর ষড়যন্ত্র হয়েছে, এবং সেই বিষয়ে জানার জন্য কিন্তু তাদেরকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন, তার কারণ তারা সঠিক উত্তর দিচ্ছেন না, তারা বিভ্রান্ত করছেন তদন্তকে। সিবিআইয়ের আইনজীবী দাবি করেন যে এর আগে যে 3 দিন বিচারকের নির্দেশে অভিজিৎ মন্ডল এবং সন্দীপ ঘোষকে হেফাজতে রাখা হয়েছিল, সেই 3 দিনে তাদেরকে মুখোমুখি বসে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয়, কিন্তু তারা সঠিক উত্তর দিচ্ছেন না বা তদন্তকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন বলে সিবিআই কিন্তু অভিযোগ আনে। সিবিআই যেটা স্পষ্ট দাবি
যে এই এই বিগত 3 দিনে তাদের কোয়ালিটি ক্লোজ রেকর্ড খতিয়ে দেখা হচ্ছে, সেখান থেকে বেশ কিছু সন্দেহভাজন নাম্বার পাওয়া গেছে কিন্তু যেগুলো সন্দেহজনক ব্যক্তির বলে মনে হচ্ছে, যেগুলো খতিয়ে দেখা প্রয়োজন সেগুলো কাদের, কারণ সেই নাম্বারগুলোতে সেই দিন অর্থাৎ 9ই অগস্ট দেহ উদ্ধারের পর এবং অজিত মন্ডল যাদেরকে ফোন করেছিলেন সেই নাম্বারগুলো কিন্তু খতিয়ে দেখা হচ্ছে সেগুলো কাদের নাম্বার, এবং সেখান থেকে যদি কোনো সন্দেহজনক ব্যক্তি থাকে, যেই ব্যক্তির সঙ্গে এই ঘটনার কোনো যুক্ত থাকার প্রমাণ থাকতে পারে, সেইগুলো তদন্ত করে দেখা হচ্ছে এবং তাদেরকেও কিন্তু ডাকা হচ্ছে। সিবিআই যেটা সূত্রের খবর যে সেই নাম্বারগুলি যাদের ছিল তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে তাদেরকে সেই দিন সন্দীপ ঘোষ বা অজিত মন্ডল কেন ফোন করেছিলেন, কি বলতে ফোন করেছিলেন। সেই টালা থানার যে সিসিটিভি ফুটেজ সিবিআই সিজ করেছিল, আমাকে জানিয়ে রেখে শুধু আরজিকর হাসপাতাল নয়, টালা থানারও কিন্তু সিসিটিভি ফুটেজ সিবিআই সিজ করেছিল। সেই সিসিটিভি ফুটেজ থেকে ডেটা এক্সট্রাক্ট করা হয়েছে। সেই ডেটা এক্সট্রাক্টেড ডেটা থেকে সিবিআই জানতে পারছে যে সেদিন অর্থাৎ 9ই অগস্ট সকালবেলা 10টা পর্যন্ত অজিত মন্ডল টালা থানায় ছিলেন না। এরপর তিনি সন্দীপ ঘোষের ফোন পেয়ে সকাল 11টার সময় তিনি আরজিকর হাসপাতালে উপস্থিত হয়েছিলেন, কিন্তু সেখানে আসার আগে তিনি কোথায় ছিলেন সেটা জানার চেষ্টা করছে সিবিআই দাবি করছে যে ওই দিন তিনি অন্য কোথাও ছিলেন কিনা বা তিনি কোথায় ছিলেন সেটা কিন্তু তদন্ত করে দেখার প্রয়োজন রয়েছে। পাশাপাশি যে আরজিকর হাসপাতালে যে সিসিটিভি ফুটেজ সিজ করা হয়েছিল সিবিআই তরফে, সেই সিসিটিভি ফুটেজের মধ্যে একাধিক অচেনা মুখ দেখা গিয়েছে যাদের সাথে আরজিকর হাসপাতালের কোনো সম্পর্ক নেই সরাসরি, এবং তদন্তকারী সংস্থার কোনো সম্পর্ক নেই, কিন্তু তাদেরকে ওই দিন সকালবেলা দেহ উদ্ধারের পর হাসপাতালে ঢুকতে দেখা গিয়েছে, সেমিনার রুমের দিকে যেতে দেখা গিয়েছে। তারা কি কারণে গিয়েছিলেন, তারা সেই সন্দেহজনক ব্যক্তি, কারণ তাদের মুখ যেহেতু অপরিচিত রয়েছে তাদেরকে কিন্তু সন্দেহভাজন হিসাবেই ধরছে সিবিআই। ফলে তারা কি জন্য সেখানে গিয়েছিলেন সেটা সিবিআই যেরকম তদন্ত করে এই মুহূর্তে দেখছে। পাশাপাশি তারা কার নির্দেশে গিয়েছিলেন সেটা সব থেকে বেশি গুরুত্ব দেখা হচ্ছে, অর্থাৎ যে অচেনা মুখগুলি কে দেখা গিয়েছিল সিসিটিভি ফুটেজে আরজিকর হাসপাতালে ঢুকতে, তারা কি কারণ নির্দেশে গিয়েছিলেন সেখানে, নাকি নিজেরা স্বতঃস্ফূর্তভাবে গিয়েছিলেন। যদি গিয়ে থাকেন স্বতঃস্ফূর্তভাবে তাহলে কোন দায় থেকে বা কোন দায়িত্ব থেকে তারা গিয়েছিলেন, বা যদি কারোর নির্দেশ এসে থাকেন সেক্ষেত্রে তারা কার নির্দেশ মানতে গিয়েছিলেন এবং নির্দেশটা ঠিক কি ছিল সেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এই মুহূর্তে। এবং তার থেকেও বেশি যেটা প্রায়োরিটি দিয়ে দেখা হচ্ছে যে এই মুখগুলোকে হাসপাতালে আনার নেপথ্যে কি সন্দীপ ঘোষের নির্দেশ ছিল, অর্থাৎ তৎকালীন প্রিন্সিপাল সন্দীপ ঘোষের ফোন পে বা তাদের নির্দেশে কি তার ঘনিষ্ঠ বলে পরিচিত একাধিক চিকিৎসক সেদিন আরজিকর হাসপাতালে গিয়েছিলেন, এই বিষয়গুলো কিন্তু তদন্ত করে দেখছে এই মুহূর্তে সিবিআই। সে কারণে একাধিক ব্যক্তিকে ডাকা হয়েছে। তুমি জানো পরপর 2 দিন সন্দীপ ঘনিষ্ঠ ডাক্তারকে ডাকা হয়েছিল, বিরূপাক্ষ বিশ্বাসকে 2 দিন ডাকা হয়েছিল। বিরূপাক্ষ বিশ্বাস প্রথম দিন এসেছিলেন সিবিআই অফিসে সিজি কমপ্লেক্সে, তাকে মধ্যরাতে ছাড়া হয়, পরদিন আবার তাকে নোটিশ দেওয়া হয়, সেদিন বেরোনোর সময় তাকে নির্দেশ দেওয়া হয়েছিল পরদিন ফের আসার জন্য। পরদিন সকাল 11টা সাড়ে 11টা নাগাদ তিনি যান ফের সিজি কমপ্লেক্সে গিয়ে তিনি সিবিআই মুখোমুখি হন এবং বিরূপাক্ষ বিশ্বাস দুপুরবেলার দিকে বেরিয়ে যান। এবং তারপর গতকালকে আমরা দেখছি, গত পরশু দিনও আমরা দেখেছি যে ওই হাসপাতালে যিনি ময়নাতদন্ত করেছিলেন, অর্থাৎ আরজিকর হাসপাতালের ফরেন্সিক মেডিসিনের ডক্টর অপূর্ব বিশ্বাস, যিনি অভয়ের ময়নাতদন্ত করেছিলেন, তিনি একানন 3জন বোর্ডের সদস্য তিনি ময়নাতদন্ত করেছিলেন। সেই বোর্ডে অর্থাৎ সেই 3 জনের মধ্যে একজন অন্যতম সদস্য হচ্ছে ডক্টর অপূর্ব বিশ্বাস, যিনি ময়নাতদন্ত। রাজেশ, তুমি যখন অপূর্ব বিশ্বাসের কথা বলছো, অপূর্ব বিশ্বাস তিনি কিন্তু সাংবাদিকদের মুখোমুখিও একটা কথা বলেছিলেন যে সেদিনকে ময়নাতদন্ত করার জন্য তার উপরে প্রচন্ড চাপ দেওয়া হয়েছিল। একজন কাকু এই কথাও বলেছিলেন যে যদি ওই দিনকেই ময়নাতদন্ত না হয় তাহলে একেবারে লাল গঙ্গা বইয়ে দেওয়া হবে। সেক্ষেত্রে এই কাকুর পরিচয় নিয়েও এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু একটা রাজনীতির ক্ষেত্রে একটা প্রশ্ন উঠছে যে কে এই কাকু। একদম তাই, সেই কারণেই ডাকা হয়েছিল ডক্টর অপূর্ব বিশ্বাসকে, কারণ তিনি অভয়ের ময়নাতদন্ত করেছিলেন। ফলে তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার বয়ান বা তার সাক্ষ্য কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ তিনি দেহ উদ্ধারের পর ওই দেহের ময়নাতদন্ত তিনি করেছিলেন। অর্থাৎ তিনি কি অবস্থায় দেখেছিলেন, কি অবস্থায় সেই দেহ পাওয়া গিয়েছিল সেটা তার থেকে ভালো অনেকেই হয়তো জানেন না। ফলে ডক্টর অপূর্ব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন ছিল, কিন্তু জিজ্ঞাসাবাদে এসছে তিনি যে বিস্ফোরক তথ্য দেন সিবিআইকে, সেখানে কিন্তু এই ঘটনার মোড় অন্যদিকে ঘুরে যাচ্ছে। তিনি এটা দাবি করেছিলেন যে অভয়ের বাড়ি যেখানে, সেখানকার একজন প্রাক্তন কাউন্সিলর, যিনি নিজেকে তার কাকু বলে পরিচয় দেন এবং তাকে এই ধরনের কথা বলেন, যেটা তুমি বললে সেটা একটা বলা যেতে পারে প্রচ্ছন্ন হুমকি। ফলে এই কথা জানানোর পর কিন্তু নতুন করে সিবিআইকে ভাবতে হচ্ছে যে সেই কাকু। যদি আমরা সূত্র মারফত জানতে পারছি অভয়ের পাড়ারই বাসিন্দা, তিনি একজন রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তি এবং প্রাক্তন কাউন্সিলর। তিনি কিন্তু এই কথা বলেছিলেন বলে অভিযোগ এনেছেন ডক্টর অপূর্ব বিশ্বাস, এবং অপূর্ব বিশ্বাসের সেই বয়ান রেকর্ড করা হয়েছে। ফলে সেই কোট আনকোট অভয়ের কাকু তিনিও কিন্তু এই মুহূর্তে তদন্তের আতশ কাছে তলায় রয়েছে বা সিবিআই রাডারে রয়েছে। এবং পাশাপাশি গতকালকে আমরা দেখেছি নির্মল ঘোষ, তিনি অভয়ের বাড়ি যেখানে, সেখানকার বিধানসভা কেন্দ্রের বিধায়ক, অর্থাৎ নির্মল ঘোষের বিধানসভা কেন্দ্রের একজন বাসিন্দা ছিলেন অভয়া। ফলে নির্মল ঘোষকে গতকালকে ডেকে পাঠানো হয়, তিনি সিবিআই অফিসে আসেন এবং যেটা সূত্রের খবর যে তাকে ডাকা হয়েছিল যে কারণে, তার কারণ সেদিন দেহ উদ্ধারের পর দুপুরবেলা 3টে সাড়ে 3টে নাগাদ এই নির্মল ঘোষ, পানিহাটির তৃণমূল বিধায়ক, তিনি আরজিকর হাসপাতালে গিয়েছিলেন।
ফলে সিবিআই জানতে চায় তিনি কি জন্য গিয়েছিলেন, তার কি স্বার্থ ছিল। তিনি হতে পারেন পানিহাটির বিধায়ক, তিনি হতে পারেন পানিহাটির যেখানকার বাসিন্দা উভয় এলাকার বিধায়ক, তিনি আরজিকর হাসপাতালে কি জন্য গিয়েছিলেন। যদি এই প্রশ্নের উত্তরে নির্মল বিচার জানিয়েছেন যে নৈতিক দায়িত্ব পালন করতে তিনি গিয়েছিলেন, অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন তিনি যেহেতু সেখানকার স্থানীয় বিধায়ক এবং সেখানকার তার একজন বাসিন্দার সাথে যেহেতু এরকম একটা নির্মম পরিণতি হয়েছে, ফলে তিনি নৈতিক দায়িত্ব বা নৈতিকতা বোধ থেকে তিনি সেখানে গিয়েছিলেন, এটা তার বক্তব্য। কিন্তু এরপর প্রশ্ন হচ্ছে, যখন শ্মশানে শেষকৃত্য সম্পন্নের জন্য যখন দেহ নিয়ে যাওয়া হয়, সেখানেও তিনি উপস্থিত ছিলেন। আবার দেখো রাজেশ, এই নির্মল ঘোষ তিনি কিন্তু কালকে প্রায় 7 ঘন্টা জেরার পরে যখন বাইরে আসেন, তাকে যখন সাংবাদিকরা প্রশ্ন করেন, তিনি প্রথমেই জানান যে কে এই সন্দীপ ঘোষ, এবং তিনি পরিষ্কার বলেন যে ওর সঙ্গে আমার কোনো আলোচনাই হয়নি। মানে যে সন্দীপ ঘোষ এই মুহূর্তে দাঁড়িয়ে এই গোটা ঘটনার কেন্দ্রবিন্দুতে রয়েছে, এই নির্মল বাবু তিনি কিন্তু পরিষ্কার বলছেন যে কে এই সন্দীপ ঘোষ, তিনি নাকি চেনেনই না। একদমই তাই, কারণ তিনি 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 এই কথা জানিয়েছেন, তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই বক্তব্য জানিয়েছেন। এবং শুধু তাই নয়, তিনি এটা বলছেন যে তিনি শ্মশানে যখন সেদিন গিয়েছিলেন, দেখো শ্মশান নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠেছে, শ্মশান নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে, তার কারণ অভয়ের বাবা মা তারা প্রশ্ন তুলেছেন যে সেখানে অনেক তাড়াহুড়ো করা হয়েছিল, তাড়াহুড়ো করে তার শবদাহ করা হয়েছিল, শেষকৃত্য করা হয়েছিল, এবং সেই কারণে কিন্তু শ্মশানে কাদের ভূমিকা ছিল, সেই তার নিকটে কাদের হাত ছিল, কাদের নির্দেশ ছিল, সেগুলো কিন্তু সিবিআই তদন্ত করে দেখছে। এবং সেখানে যেহেতু একজন শাসক দলের বিধায়ক উপস্থিত ছিলেন, সশরীরে তিনি উপস্থিত ছিলেন, ফলে তার কোনো নির্দেশ ছিল কিনা, বা শ্মশানে যে কাণ্ড হয়েছিল, অর্থাৎ যত দ্রুত সম্ভব দেহ দাহ করা হয়েছিল বলে অভিযোগ করা হয়েছে, সেখানে এই নির্মল ঘোষের কোনো নির্দেশ ছিল কিনা, সেটা কিন্তু তদন্ত করে দেখছে সিবিআই। যে কারণে গতকালকে তাকে তলব করা হয়েছিল এবং নির্মল ঘোষ সিবিআই অফিসে এসে হাজিরাও দিয়ে গেছেন। একেবারে রাজেশ, তুমি আমার সঙ্গে থাকো। এই মুহূর্তে দাঁড়িয়ে সন্দীপ ঘোষ তিনি তাহলে একটা মানুষকে টানছে, একটা চুল ধরে টানছে, পরপর 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 করে একটার সাথে একটা গিট বেঁধে চলে আসছে। অপূর্ব বিশ্বাস ময়নাতদন্ত করেছিলেন তিনি। আমরা মানে এখানে সহজ সরলভাবে কিছুই হয়নি, সহজ সরলভাবে কিছু হয়নি কেন, এটাই সবথেকে বড় প্রশ্ন, যে সহজ সরলভাবে হয়নি কেন। এখানে একটা দারুণ প্রশ্ন ছিল, যেখানটায় আমি মানে পড়ার খুব ইচ্ছা ছিল, কেন এই সহজ সরলভাবে কাজ হয়নি কেন। একটা মেয়ে অন ডিউটি থাকাকালীন তার কর্ম জায়গায়, যেখানটায় তার সিকিউরিটি সব থেকে বেশি থাকার কথা, একটা মেয়ে তার বাড়িতে সিকিউরিটি মানে সিকিউর লাইফ কাটায়, আর এক অফিস বা যেখানটায় সেই অফিসের কর্তৃপক্ষ যেইখানটায় সে কর্ম করতে আছে, সেখানকার কর্তৃপক্ষ কিন্তু তার ভালো মন্দের দায়িত্বটা নিয়ে নেয়। তার জন্য যে কোনো অফিস বলো, যে কোনো কমপ্লেক্স বলো, বা যে কোনো জায়গায় সিসিটিভি ক্যামেরা থাকে, উইথ গার্ড থাকে, মানে গার্ড রাখে, যাতে সেইখানে থাকাকালীনে কোনো অফিস স্টাফের কোনো ক্ষয়ক্ষতি না হয়। কিন্তু বর্তমানে আমরা কি দেখছি, যে যেখানে কর্ম করতে গেছে সেখানেই তার মৃত্যু, এবং যেখানে মৃত্যু হয়েছে সেখানকার কর্তৃপক্ষদের তদন্ত তো করছে না যে কে মারল, বরং কি করে প্রত্যেকটা প্রমাণ নষ্ট করে দেওয়া হবে। দেখো ডাক্তারদের কাছে, যাদের কাছে আমরা আমাদের জীবনটা বন্ধক দিই বা জীবনটা তাদের হাতে তুলে দিই, তারা কিভাবে একটার পর একটা মিথ্যে, একটার পর একটা জাল, এর দোষ ওর ঘাড়ে, ওর দোষ ওর ঘাড়ে, কী করে মানে সিবিআই তদন্ত করতে কতটা কষ্ট হচ্ছে, বা কতটা যে কাদেরকে বিশ্বাস করবো। আর এই বড় বড় মাথা যাদেরকে বিশ্বাস করে এগোবো, সব অবিশ্বাসের একটা করে বড় বড় কিংবদন্তি, অবিশ্বাসের খেতাব জিততে রেখেছে। এরা ডাক্তারের সিলমোহর জেতেনি, এরা জিতেছে মিথ্যের সিলমোহর, অবিশ্বাসের সিলমোহর, তোমার হচ্ছে ক্রাইমের সিলমোহর, তারপরে হচ্ছে সেই ক্রাইম করার পর সেই ক্রাইমের প্রমাণ লোপাট করার সিলমোহর। একটা মেয়ের ময়না তদন্ত, অপূর্ব বিশ্বাস, একটা ময়না তদন্তকে কিভাবে নষ্ট করে দেওয়া হয়, একটা মরদেহকে কিভাবে পুড়িয়ে সেটার প্রত্যেকটা এভিডেন্স নষ্ট করে দেওয়া হয়, তার জন্য বিধায়ক থেকে শুরু করে এসআই থেকে শুরু করে ওসি থেকে শুরু করে, তারপরে হচ্ছে সুপারিনটেন্ডেন্ট পুলিশ এসপি থেকে শুরু করে, তারপরে বড় বড় নেতা ক্যাতা, প্রত্যেকটা মানুষ কেউ বাকি নেই, সব ইনভলভ। মানে কেউ এর ভেতরে এমন নেই যে সে তার নিরপেক্ষতা দেখাচ্ছে, বা সে যে একজন মানুষ সেই মানবিকতাটা দেখাচ্ছে, কেউ দেখাচ্ছে না। সবাই শুধু একটার পর একটা ক্রাইম করে চলেছে। কেন? এখানে একজন লিখেছে, একটা দামি জায়গায় যদি অযোগ্য মানুষকে বসিয়ে দেওয়া হয়, তাহলে তো এটাই হবে, দোষী লোককে শাস্তি না দিয়ে তাকে পদোন্নতি করা হয়েছে। একদম তাই। অ্যাকচুয়ালি এই ক্রাইম মানে এই সন্দীপ ঘোষ একটার পর একটা ক্রাইম করে গেছে, তাকে শাস্তি না দিয়ে তাকে কি করা হচ্ছে, একটা বড় তার পদোন্নতি করা হয়েছে। খুব দারুণ একটা কমেন্ট, সত্যি আমি সেই থেকে দেখছিলাম কমেন্টটা,
পড়ার জন্য আমার ব্যস্ত ছিলাম, পদোন্নতি করা হয়, যেমন সন্দীপ ঘোষ ও বিনীত গোয়েল, কি অপূর্ব বিচার ব্যবস্থা এই রাজ্যেই সম্ভব। প্রত্যেকটা জায়গায় কেন রাজ্য, আমরা তো আমাদের রাজ্যে দুর্নীতি করেছে সেটা মুখোশ খুলে দেবে আমাদের রাজ্যের কর্তারা এবং প্রশাসনের কর্তারা, যে এই হসপিটালটার একটা প্রফেসর এইরকম দুর্নীতি চালিয়েছে, এটার সঠিক তদন্ত হওয়ার দরকার। কারণ একে তদন্ত না করলে আরও 5টা হসপিটালে এইরকম সন্দীপ ঘোষ গজে উঠবে বা বারবারন্ত হবে। বরং তদন্ত তো করেনি, একে উৎসাহ দিয়েছে আরও 5টা হসপিটালে তোমার কুকীর্তিটা ছড়িয়ে আসো। এটাই ছি 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 ছি। যতক্ষণ না বিচার হচ্ছে কোনো আনন্দ নয়, একদমই তাই। সন্দীপের একটাই শাস্তি, জীবন্ত মুন্ডুচ্ছেদ। ইস, রোজ রোজ এক কথা ভালো লাগে না, বিচার চাই। কে সেটা বলুন। শোনো, কে করেছে সেটাই তো বিচারপতিও সিবিআইকে জিজ্ঞেস করেছে যে এটা কি তোমাদের কি মনে হচ্ছে, এটা কি সত্যি ওকে মারা হয়েছে, না ওকে মারার পর সমস্ত প্রমাণ লোপাট করার জন্যে একটা বড় চক্রান্ত করা হয়েছে। মেয়েটাকে মারার জন্যে কোন চক্রান্তটা, মেয়েটা এমন কি করেছে বা মেয়েটার এমন কি জেনেছে যেগুলোর জন্য মেয়েটাকে মারতে বাধ্য হয়েছে। একটা তোমরা কথা শুনেছই, কল রেকর্ডে একটা জিনিস শোনা গেছে, অতিরিক্ত বার বেড়েছে মেয়েটা। কি কি জেনে ফেলেছিল, কি কি অ্যাকচুয়ালি তোমার কি জেনে ফেলেছিল যে যার কারণে তাকে সরিয়ে দিতে হলো। কি এখানের পরে সেমিনার হলে ভিড়ের মাঝে বিরূপাক্ষকে দেখা গিয়েছিল, এই অভিযোগ তোলেন জুনিয়র ডাক্তার ও আইএমএ। অন্যদিকে ফরেন্সিক দলের নমুনা সংগ্রহের সময় অভিক সেখানে হাজির ছিলেন বলে অভিযোগ। সিবিআই জানতে চাইছে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধারের পর কি আর্জি করে গিয়েছিলেন বিরূপাক্ষ অভিক? যদি গিয়ে থাকেন তাহলে কেন? কারণ দুজনের কেউই আর্জি করে কেউ নন। বর্তমান মেডিকেলের সিনিয়র রেসিডেন্ট ডাক্তার হিসেবে কর্মরত ছিলেন বিরূপাক্ষ বিশ্বাস। ডাক্তার আমাদের করছে কথা বলবো ফোন মানে চারিদিকে আর তিলোত্তমা